আহি, তুমি আমায় তুমি করে বলো না কেন? আমাকে কি আগের মতো তুমি করে বলা যায় না? সময়ের সাথে অনেক কিছু বদলে যায় মিস্টার আয়াজ। আমি কি আগের মতো আছি মিস্টার আয়াজ? আমিও যেমন আগের মতো নেই, তেমন আপনিও আগের মতো নেই। আর আপনি আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডও নেই। আয়াতের কথায় আয়াজের কলিজাটা মোচড় দিয়ে উঠল। সত্যি কি ওর বেস্ট ফ্রেন্ড নয়? ও কি তাহলে আয়াতকে হারিয়ে ফেলেছে? ও একটা ঢোক গিলে বলল, এতটা অভিমান আমার প্রতি? অভিমান নয়, এটা বাস্তবতা। তখন অহনা আর ইসরাত আয়াতদের সামনে আসলো। আয়াজ আর আয়াত ওদের দেখে ওখানেই থামলো। কিছুক্ষণ পর আয়াত আর অহনা ওদের থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। আয়াজ আজও আয়াতকে কিছু বলতে পারল না। ওরা যেতেই ইসরাত আয়াজকে বলল, ভাইয়া তুমি এত টেনশন করো না তো। আহি আপু একদম তোমার উপর অভিমান করে আছে। হুট করে বেস্ট ফ্রেন্ড চলে যাওয়াটা আহি আপু মানতে পারেনি, তাই বোধহয় এখনো তোমায় ঠিক মানতে পারছে না। যে করেই হোক ওর অভিমান আমি ভাঙাবই। এখন চলো, সবাই বাড়ি চলে গেছে, তোমার বন্ধুরাও তো চলে গেছে। চলো। আয়াজরাও বাড়িতে চলে গেল। আয়াত আর অহনা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে জোহরের সালাত আদায় করে নিচে আসলো। এবারে সকলে দুপুরের খাবার একসাথে খায়, তাই সকলে অফিস থেকে বাড়ি এসেছে। সকলে ডাইনিং টেবিলে বসে আয়াত আর অহনার অপেক্ষা করছে। ওরা আসলে সকলে একসাথে খাওয়া শুরু করলো। খাবার শেষ হতেই আয়াত বলল, আমাকে আজ অফিসে যেতে হবে, একটা মিটিং আছে, আসতে 7টা বাজবে। তোমরা কেউ যেন টেনশন করো না। আমি তোকে ড্রপ করে দেই এখন, আর রাতে আবার নিয়ে আসবো। দরকার নেই ভাইয়া, আমি স্কুটি নিয়ে চলে যাব, আবার স্কুটি করে চলে আসব, তোমায় ড্রপ করতে হবে না। গাড়ি নিয়ে ভার্সিটি যাস না সেটা মেনে নিয়েছি, কিন্তু এইটুকু ড্রপ তো করতেই পারি। ভাইয়া ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ করো। যত যাই করো না কেন, তুমি তো জানো আমি যেটা বলি সেটাই করি। আহি, এটা কিন্তু ঠিক না। আহিয়ানা যেটা চায় সেটা করুক। থ্যাংক ইউ বাবা, এখন আমি যাই, রেডি হতে হবে। ঠিক আছে। আহিয়ানা রেডি হতে চলে গেল। ও যাওয়ার পর আশিয়ান বলল, বাবা তুমি যেতে দিলে না কেন? আমি আজ ওর সাথে গিয়ে ওর অফিসটা দেখে আসতাম। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে। আহি যখন চাইছে না শিয়ানের সাথে যেতে, তাহলে থাক না আজ, পরে দেখা যাবে। ও তো আর পালিয়ে যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। ওনারা সবাই আবার অফিসে চলে গেলেন। আয়াত রেডি হয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে নানা ভাইয়ের সাথে দেখা করে ওখান থেকে ওদের অফিসে যাবে, তাই বলল আসতে দেরি হবে। ও একটা কালো বোরকা মাথায় হিজাব মাস্ক দিয়ে মুখে ঢেকে নিয়েছে আজ। এভাবেই চলে যাচ্ছে আয়াতের দিন। দেখতে দেখতে 15 দিন চলে গেল। রোজ নিয়ম করে ও ওর জানের সাথে কথা বলে। কোনো অপারেশনের দরকার হলে বাড়ি বলে যায় অফিসে যাচ্ছে, আবার কোনো ইম্পর্টেন্ট মিটিং থাকলে তখন সেটাই বলে। ওকে আজ পর্যন্ত কেউ সন্দেহ করেনি। সন্দেহ করবে কি করে? ও তো সন্দেহ করার মতো কিছু করে না। আয়াতের সাথে এখনো আগের মতোই আছে। আজ আফিয়া এসেছে আয়াতের বাড়ি ইনভাইট করতে। সাথে অবশ্য আয়াজ আর ইসরাতকে নিয়ে এসেছে। আফিয়ারা এখন আয়াজদের সাথে থাকছে। আগে কেন থাকেনি সেটা কেউ জানে না, এমনকি এখন কেন থাকছে সেটাও কেউ জানে না। তবে খানবাড়ির সকলে ওদের থাকা নিয়ে খুব খুশি। ওরা আগেই চাইতো সকলে একসাথে থাকবে। আফিয়া একটা পার্টি অ্যারেঞ্জ করেছে আয়াতকে সাহায্য করার জন্য। ও কেন পার্টি দিচ্ছে সেটা কেউ জানে না। ওকে জিজ্ঞেস করলে বলে আমরা কতদিন পর একসাথে থাকছি, ও চায় সবাইকে নিয়ে একটা পার্টি করবে। আফিয়ার বাবাও মেয়ের প্রস্তাবে রাজি হয়েছে। এমনিতেও আয়াজের চাচ্চু মানে আফিয়ার বাবা যা বলে তাই খানবাড়িতে হয়, তাই এটা নিয়ে কেউ দ্বিমত পোষণ করেনি। আফিয়া আয়াতের বাড়ি এসে সবাইকে ইনভাইট করলো। আফিয়া আয়াতের কাছে গিয়ে বলল, আয়াত না মানে আহি, তোমাকে কিন্তু যেতেই হবে। আসলে আমি পার্টিতে যাই না, আমার এসব পার্টি শার্টি ভালো লাগে না। সেটা তো শুনছি না। আহি তোমাকে যেতেই হবে। আহি প্লিজ এসো না, তুমি পার্টিতে এলে আমরা সবাই খুব খুশি হব। এমনিতেও পার্টিটা আমাদের বাড়িতে হবে, তুমি আসার পর তো আমাদের বাড়িতে যাওইনি, তুমি এলে মা বাবা খুব খুশি হবে। মিস্টার আয়াজ প্লিজ বোঝার চেষ্টা করুন, আমার এসব ভালো লাগে না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাব। থ্যাংক ইউ সো মাচ আহি। মেনশন নট। বলে আয়াত ওপরে চলে গেল। আফিয়া মনে মনে বলল, আমি জানি তো তোমার সেরকম জায়গায় পছন্দ না। হাজার হোক এতদিন তো তুমি ফকিন্নির মতো চলাফেরা করতে, কিন্তু পার্টিটা আমি তোমার জন্যই অ্যারেঞ্জ করেছি। তুমি না গেলে হয়? এই পার্টির কথা তোমার সারা জীবন মনে থাকবে। আসলে আফিয়া আয়াতকে অপমান করার জন্য পার্টিটা রেখেছে। ও ভেবেছে আয়াত কিছুই বলতে পারবে না, তখন সবার সামনে ওকে ছোট করতে পারবে। কিন্তু সে তো জানে না ডক্টর AAC কি জিনিস।
রুমে গিয়ে আয়াত কাউকে ফোন দিয়ে বলল, তার সাথে দেখা করার সময়টা বোধহয় হয়ে এসছে। হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে। সে এত সহজে তোমার সামনে নাও আসতে পারে। তুমি ঠিক বলেছ, তার প্ল্যানটা তো আরো কয়েক মাস পরের। তা এতক্ষণ কে জন্য পার্টিতে যেতে চাইছিল না? আমি যেতামও না, তার জন্যই যাব। তুমি ভালো করেই জানো আমার এসব পার্টি শার্টি ভালো লাগে না। যতগুলো বিজনেস পার্টি হয়েছে সেখানে গিয়ে আমি কত বোর ফিল করেছি, কিন্তু তখন তো সবসময় আমার জান ছিল আমার সাথে, তাই বেশি বোরিং হতাম না। কিন্তু এখানে তো আমার জান নেই। তুমি আর তোমার জান, তোমরা দুজনকে নিয়ে থাকলে আর কিছু লাগবে না, তাই না? তা এখন রাজি কেন হলে? তার ওখানে যাচ্ছি, যদি সেখানে গিয়ে তাকে পাই। আমি যে কবে থেকে তার সামনাসামনি হওয়ার জন্য অপেক্ষা করছি, একে একে তার কাছ থেকে সবকিছুর হিসাব নেব। শান্ত হও, সঠিক সময় এলে সব হবে। আমিও তো সঠিক সময়ের অপেক্ষা করছি। অতঃপর চলে আসলো পার্টির দিন। চৌধুরী বাড়ির সকলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আয়াতের জন্য। সবাই এসে গেলেও আয়াত এখনো আসছে না। তখন আশিয়ান বলল, এত দেরি কেন হচ্ছে বলতো? আরে রাহির তো এসব পার্টি সাটি করেনি, কিভাবে এটি হবে এটা হয়তো ভাবছে। ইস, আমরা তো ওর ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। ওকে নিয়ে আমাদের শপিংয়ে যাওয়া উচিত ছিল। ওকে তো নর্মাল 3 পিস আর বোরকা পরতেই দেখলাম। ওর কাছে পার্টিতে যাওয়ার মতো পোশাক আসে তো? এর থেকে ভালো ওর না যাওয়া। ও আমাদের সাথে গেলে মান সম্মান থাকবে তো? জুনায়েদ চৌধুরীর কথায় আদিয়ান চৌধুরী রেগে বললেন, জুনায়েদ, তুমি চুপ করো। আহির দিকটা আমাদের আগে ভাবা উচিত ছিল। নাফিজ আর অহনা, তোমরা গিয়ে দেখো তো আহি কি করছে। কাউকে যেতে হবে না, আমি এসে গেছি। আয়াতের এই কথায় সবাই সিঁড়ির দিকে তাকালো। তাকিয়ে দেখে সবাই অবাক হয়ে গেল। এটা সত্যি তাদের আহিয়ানা তো। আয়াত একটা হালকা কাজ করা সাদা গ্রাউন্ড পরেছে, সাথে একটা গর্জিয়াস ক্রিম কালারের হিজাব, মুখে হালকা মেকআপ। প্রতিদিন মোটা ফ্রেমে চশমা পরেও আজ একটা চিকন ফ্রেমে চশমা পরেছে। সব মিলিয়ে আয়াতকে কোনো পরীর থেকে কম লাগছে না। মাশাআল্লাহ, ফর্সা চেহারায় সাদা গ্রাউন্ড আর ক্রিম কালারের হিজাবটা দারুণ মানিয়েছে। বাড়ির সকলে হা করে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াত আসতেই আদিয়ান চৌধুরী মেয়ের কাছে গিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে আজ দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ বাবা। আমাদের পেতনিকে তো আজ মাশাআল্লাহ পরীর মতো লাগছে। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা সরি, আজ আমাদের পরীকে পরীর মতো সুন্দর লাগছে। এবার ঠিক আছে? ঠিক আছে। আহি আপু, তুমি জানো আজ তোমাকে কত সুন্দর লাগছে। আচ্ছা, তুমি এই গাউনটা কখন কিনলে? আমরা তো তোমাকে শপিং মলে যেতে দেখলাম না। এটা আমার জান আমাকে পছন্দ করে দিয়েছিল, তাই আমি কিনেছিলাম। তোমার জান মানে তোমার বয়ফ্রেন্ড, রাইট? অহনার কথা শুনে আয়াত হকচকিয়ে গেল। ও আবার মুখ ফুসকে কি বলে ফেলেছে বুঝতে পেরে বলল, আরে কি বলো তুমি? আমি কেন হারাম রিলেশনে থাকতে যাব শুনি? আর জান কি শুধু বয়ফ্রেন্ডকে বলে নাকি? কিছু মানুষ তাদের কাছের মানুষদেরও জান বলে ডাকে। যাকে আমি জান বলে ডাকি সে আমার অনেক কাছের কেউ, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আমাদের দেরি হচ্ছে, চলো এখন। সবাই জুনায়েদ চৌধুরীর কথায় সম্মতি জানালো। তারপর বেরিয়ে পড়লো আয়াসদের বাড়ির উদ্দেশ্যে। আয়াসদের বাড়ির সামনে আয়াতদের গাড়ি থামলো। আয়াতরা সকলে গাড়ি থেকে নামলো। সকলে বাড়ির ভেতরে ঢুকবে এমন সময় কেউ আয়াতকে ডাক দিল। নিজের নাম ধরে ডাকতে শুনে আয়াত পেছনে তাকালো। অতঃপর আয়াত পেছনে তাকিয়ে দেখলো রোজা আসছে, আর রোজা মূলত আয়াতকে ডাকছিল। রোজা কাছে আসতেই আয়াত বলল, আসসালামু আলাইকুম রোজ। ওয়ালাইকুম আসসালাম আহি, তোকে তো আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, আর তোকেও ভীষণ সুন্দর লাগছে মাশাআল্লাহ। রোজাও একটা পিঙ্ক কালারের গাউন পরেছে আর সাদা হিজাব পরেছে, মুখে হালকা মেকআপ। এতে রোজাকে ভীষণ সুন্দর লাগছে। রোজা পেছনে রেজওয়ান আহমেদ ও তার স্ত্রী ছিল। চৌধুরী পরিবার আহমেদ পরিবারকে দেখে খুব খুশি। একসময় এরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিত। সময়ের সাথে সাথে ওনাদের সম্পর্কও ফিকে হয়ে গেছে। আদিয়ান চৌধুরী রেজওয়ান আহমেদের সাথে কুশল বিনিময় করলো। সকলে সকলের সাথে কুশল বিনিময় করে বাড়ির ভেতরে ঢুকবে। তখন রেজওয়ান আহমেদ আর আয়াত একসাথে হলো। আয়াত আস্তে আস্তে রেজওয়ান আহমেদকে বলল, তুমি না বললে এখানে আসবে না? তাহলে আসতে চাইছিলাম না, কিন্তু তোকে এখানে একা সাথে ভয় হচ্ছিল, যদি সে কিছু করে। সে আমার কিছু করতে পারবে না, দেখো তুমি। সেটা দেখতেই আসা এখানে। তখনই আয়াতের ফোনে একটা কল এলো। তখন রেজওয়ান আহমেদ জিজ্ঞেস করলো, কে কল দিল এখন? তোমার আঙ্কেল ফোন দিয়েছে। তিনিও সবার মতো আজকের পার্টি নিয়ে এক্সাইটেড। হয়তো তিনিও তোমাদের মতো টেনশন করছে। টেনশন হবে না আবার?
বাবা ভাইয়া তোমরা ভেতরে যাও, আমার একটা ইম্পর্টেন্ট কল আছে, সেটা শেষ করে আসছি। বলেই ওনারা চলে গেলেন। আয়াত গেটের দিকে এগিয়ে ফোন ধরলো, ফোনে কথা বলতে লাগলো। এদিকে আফিয়া কখন থেকে আয়াতের জন্য অপেক্ষা করছে, কিন্তু ও আসছেই না। তবে আফিয়ার সাথে আরেকজন অধীর আগ্রহে আয়াতের জন্য অপেক্ষা করছে। সেটা আর কেউ না, সেটা হচ্ছে আয়াজ। আয়াজ দরজার দিকে সে কখন থেকে দেখছে, এই বুঝি ওর জান পাখি এলো, কিন্তু আসছেই না। তখনই চৌধুরী পরিবারের সকলে ঢুকলো। ওদের দেখে আসাদ খানের পরিবার এগিয়ে গেল, সকলের সাথে কুশল বিনিময় করলো। তখন আফিয়া বলল, আঙ্কেল, আহি আসেনি কেন? এসেছে, ওর একটা ইম্পর্টেন্ট কল এসেছে, ওটা শেষ করে আসছে। এই কথা আফিয়া একটু খুশি হলো। আয়াস তো মনে মনে লুঙ্গি ডাক দিচ্ছে। আফিয়া কিছু একটা ভেবে সব ফটোগ্রাফারদের কাছে গেল। ও আজ কয়েকটা ফটোগ্রাফার এনেছে, সেটা নিজে শো অফের জন্য নাকি আয়াতকে সাহায্য করার জন্য ঠিক বোঝা গেল না। ও ফটোগ্রাফারদের কাছে গিয়ে বলল, দরজা দিয়ে একটা মেয়ে আসবে কিছুক্ষণ পর, তার ছবি এমনভাবে তুলতে হবে সে যেন মনে করে তার ছবি মিডিয়ার সকলে তুলেছে। আসলে আফিয়া চাচ্ছে আয়াত এতগুলো ক্যামেরা দেখে নিশ্চয়ই অবাক হবে আর হকচকিয়েও যাবে। আর ক্যামেরা ওর দিকে ফোকাস করলে সবাই ওর দিকে তাকাবে, আর ও এগুলো দেখে নিজেকে ছোট ভাববে। এমনিতে ও সবসময় প্যাকেট হয়ে থাকে, আজ আর কিভাবে আসবে, হয়তো প্যাকেট হয়ে আসবে। আয়াতকে নিচু দেখানোর জন্যই তো ও ফটোগ্রাফার এনেছে। কিছুক্ষণ পর আয়াত ফোন কানে নিয়ে দরজা দিয়ে ঢুকতে নিল। তা দেখে আফিয়া ফটোগ্রাফারদের ইশারা করলো। আফিয়ার ইশারা পেয়ে সকলের সাথে সাথে সব ফটোগ্রাফার ওর দিকে ক্যামেরা ফোকাস করলো। ফটোগ্রাফারদের দরজার দিকে দেখে সকলে সেদিকেই তাকালো। আয়াত এখনো হেসে ফোনে কথা বলে যাচ্ছে। এতগুলো ক্যামেরা যে ওর দিকে ফোকাস করা, ও সেটা দেখছেই না। এতগুলো মানুষ যে ওকে দেখছে তাতে ওর কোনো হেলদোল নেই। ও ওর মতো ব্যস্ত। ওকে দেখে মনে হচ্ছে এই ক্যামেরা, এই এত মানুষ, এগুলো ওর কাছে কিছুই না। ওকে দেখে মনে হচ্ছে ও এগুলোতে অভ্যস্ত। ডক্টর এসি, তার সাথে আবার বিজনেস ওম্যান, তার কাছে তো এগুলো কিছুই না। আফিয়া এতক্ষণ মনে মনে খুশি হলো যখন দেখলো আয়াতকে আজ অনেক সুন্দর লাগছে। তার সাথেও যে অ্যাটিটিউড নিয়ে হাঁটছে, তাতে তো সবাই ওকে দেখে ফিদা হয়ে যাবে। আফিয়া নিজেও মনে মনে আয়াতের প্রশংসা করলো। সত্যি বলতে আয়াতকে এই ড্রেসে ভীষণ মানিয়েছে। এদিকে আয়াতকে এই অবস্থায় দেখে আরেকজনের হার্ট অ্যাটাক করার অবস্থা। সে তো তার জান পাখিতেই আটকে গেছে। ও বুকের বাঁ পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে। আয়াত ফোন রেখে দাঁড়িয়ে ওর পরিবারকে খুঁজতে লাগলো। এদিক ওদিক তাকাতেই ও ওর পরিবারকে পেয়ে গেল। ও সেদিকে চলে গেল। ফটোগ্রাফারটা শুধু ক্যামেরা ফোকাসই করেনি, ছবি তুলেছেও বটে। ওর প্রত্যেকটা মুভমেন্ট ফটোগ্রাফাররা ভালোভাবে তুলেছে। তখন এক ফটোগ্রাফার বলল, আরে ভাই, মেয়েটা এত পারফেক্ট হলো কিভাবে? সবগুলো ছবি একদম পারফেক্ট, ড্রেসটা তো একদম পরি লাগছে, আর অ্যাটিটিউডটা কি বলবো, এমনভাবে হেঁটে এলো মনে হলো তার কাছে এগুলো কিছুই না, অথচ সাধারণ পাবলিক দু একটা ক্যামেরাই ঘাবড়িয়ে যায়। মেয়েটা একদম কুল, এমন একজনের ছবি তুলতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ফটোগ্রাফারদের কথা শুনে দুজন ব্যক্তির গা জ্বলে যাচ্ছে। এক আফিয়ার, যে কিনা আয়াতকে ছোট করার জন্য এত কিছু করেছিল, আর দুজন আয়াজের সে জেলাসি। তবে জ্বলছিল তার জান পাখির কথা এরা কেন বলবে। আয়াতের পরিবারের কাছে গেল, ওখানে খান পরিবারের সকলে ছিল। ও সবার উদ্দেশ্যে সালাম দিল। আসসালামু আলাইকুম। আলিয়া খান আয়াতকে জড়িয়ে ধরে বলল, ওয়ালাইকুম আসসালাম। আহিমা, কেমন আছিস তুই? এতদিন হলো তুই ফিরে এসেছিস, অথচ তোর ফুপির বাড়ি আসার সময় হলো না। আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপি, তোমরা কেমন আছো? আর বলো না ফুপি, তুমি তো প্রায় সবই জানো, পড়াশোনা, পার্ট টাইম জব করে আর সময় থাকে না। বুঝতে পেরেছি। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়াতকে ছেড়ে দিয়ে তখন ইসরাত বলল, আহি আপু, তোমাকে আজ দারুণ লাগছে, মাশাআল্লাহ। ধন্যবাদ ইসরাত, তোমাকেও আজ ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ আপু। আয়াত, রোজা, ইসরাত, অহনা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। আয়াত দূর থেকে আয়াতকে দেখে যাচ্ছে, সেটা নিয়ে ফারহান আর সজীব মজা নিচ্ছে। ওদের ওভাবে দেখে আফিয়া আসলো আয়াতের কাছে। ওকে দেখে আয়াত বলল, আরে আফিয়া, তুমি কোথায় ছিলে? তোমাকে তো দেখলাম না। আর বলো না আহি, আমার কিছু পুরনো ফ্রেন্ড এসেছে, ওদের সাথে ছিলাম, তাই হয়তো দেখতে পাওনি। হয়তো তাই হবে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আফিয়া আজ গ্রাউন্ড পরেছে, লাল কালারের, মুখে গাঢ় মেকআপ, দেখতে ভালোই লাগছে। আফিয়া না সত্ত্বেও মুস্কি হেসে বলল, ধন্যবাদ আহি, তোমাকেও ভালো লাগছে। ধন্যবাদ আফিয়া আপু। আচ্ছা, তোমার মাকে দেখলাম, কিন্তু তোমার বাবা কোথায়? তার সাথে তো দেখাই হলো না। আর বলো না, সকালবেলা সব ঠিক ছিল,
কিন্তু হুট করে অফিস থেকে ফোন দিল আমাদের লন্ডন বিজনেসটা সমস্যা হচ্ছে। ও আচ্ছা। আয়াত মুখে এইটুকু বললেও ও অন্য কিছু ভাবতে লাগলো। আফিয়া ওখান থেকে চলে গেল। তখন আয়াজ এলো আয়াতদের কাছে। আয়াজ এসে আয়াতকে বলল, আসসালামু আলাইকুম হাবিবি।